উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সন্ধিক্ষণ। লিখেছেন সায়দামন, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৩৩। সেদিন অফিসে জাবেদ কি করেছিল যা তুমি আমাকে এখনো বলনি? প্রশ্নটা কানে আসতে মেহেদিন নিশ্চুপ হয়ে গেল। ধীরে ধীরে মাথাটা নুয়ে এলো, হাত কসলাতে শুরু করেছিস। ঘর জুড়ে নেমে এলো ভারী এক নীরবতা। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দটাও যেন অস্বস্তিকরভাবে স্পষ্ট হয়ে উঠল। তালহা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তারা আর কোনো কথা বলল না। হাতে ধরা কফির শেষে চুমুকটা নিয়ে মগটা টেবিলের উপরে রেখে দিল। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে কবজি থেকে হাতঘড়িটা খুলে ড্রেসিং টেবিলে রাখল। সেখান থেকে ওয়ার্ড্রোবের দিকে পা বাড়াতেই হঠাৎ মেহেরিন তার পথ আটকে দাঁড়ালো। তালহা থেমে গেল। কপালে সামান্য কুঁচকে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে মেহেরিন হঠাৎ এক পা করে তালহার দিকে এগোতে লাগলো। তার চোখে মুখে যেন অদ্ভুত একটা দুষ্টুমি খেলা করেছে। ছোটের কোণে লেগে থাকা বাঁকা হাসিটা আরও গভীর করে শেষ ধীরে সরে বলল, একা একটা ঘরে আপনি আর আমি, সুযোগ নেবেন না? আচমকা এমন কথা শুনে তালহা জমে গেল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল, যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। এই মুহূর্তে এমন কথার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। অপ্রস্তুত ভঙ্গিতে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। আমতা আমতা করে বলল, মানে কি বলছো মেহরিন?" মেহরিনের ঠোঁটের কোণে এবার আরও চওড়া হাসি ফুটে উঠল। তালহার এই অসহায়তা অবস্থায় সে উপভোগ করছে। পরক্ষণে এগিয়ে এসে আলতো টানে তালহার সাথে কলারটা ধরে ফেলল। ফলে পিছিয়ে যাওয়া পথটাও বন্ধ হয়ে গেল। তালহা আবারও কিংকর্তব্য প্রেমিট হয়ে তার দিকে তাকিয়ে রইল। মেহেরিন পায়ের পাতার উপরে ভর দিয়ে নিজেকে একটু উঁচু করল। দুজনে মাঝে দূরত্বটুকু যেন আরও কমে এলো। তারপর চোখে চোখ রেখে মুচকি হেসে গেয়ে উঠল, আই এম ইয়োর্স অ্যান্ড ইউ আর মাইন। অ্যাট দ্য এন্ড ইটস ইউ অ্যান্ড আই। তারপর গানের শেষ লাইন টেনে মৃদু হেসে তাকে হালকা ধাক্কা মেরে সরে এলো সে। আর তালহা, সে এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে বিস্ময়। নীরবতার ইতি টেনে মেহেরিন ব্রু নাচিয়ে বলল, কি হলো, এত ভয় পাচ্ছেন কেন? তালহা কাশি দিয়ে উঠল, নড়ে চড়ে বডি শক্ত করে দাঁড়ালো। নিজেকে সামনে নিয়ে বলল, কই, আমি ভয় পাবো কেন? তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন? আমি পেছাইনি। ও, তাহলে দেওয়ালটা বুঝি নিজে নিজে আপনার পেছনে চলে এসেছে? কথাটা বলে হু হু করে হেসে ফেলল মেহেরিন। তালহা মাথা চুলকালো। মেয়েটা তাকে অস্বস্তিতে ফেলেছে। অসহায় মুখে মাথা নাড়ল, জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে বলো তো? কিছুই হয়নি, মিথ্যা। আচ্ছা, একটু হয়েছে। কি হয়েছে? মেহেরিন ধীরে ধীরে দুহাতে পেছনে দিয়ে জানালার কাছে দাঁড়িয়ে গেল। বাহিরে রাত অনেকটা নেমে এসেছে। অন্ধকারে আকাশের বুক চিরে গেলে চারটা নীরব সাক্ষীর মতো ঝুলে আছে। তার চারিপাশে দু একটা তারা মিটমিট করে জ্বলছে। জানালার ফাঁক করে আসা শীতল বাতাসে পর্দাগুলো আলতো করে দুলে উঠেছে, যেন রাত নিজেই নিঃশব্দে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ আর কোনো কথা বলল না সে, শুধু ধীরে স্থির চোখে তাকিয়ে রইল দূরের আকাশের দিকে। তারপর খুব শান্ত গলায় বলল, জানেন, প্রথম প্রথম আপনাকে খুব রাগী মানুষ মনে হতো। তালহার ঠোঁটে কোণে একটা হাসি ফুটে উঠল। আর এখন? মেহেরিন চোখ তখনও জানালার বাহিরে নিবদ্ধ, শান্ত কণ্ঠে জবাব দিল, এখন মনে হয় আপনি রাগী নন, শুধু কথা কম বলেন। তালহা মাথা কাত করল। এটা প্রশংসা নাকি অভিযোগ? মেহেরিন ঠোঁটের মৃদু হাসি ফুটিয়ে রেখে বলল, দুটোই। আবারও নেমে এলো নীরবতা। মেহেরিন জানালার বাহিরে বিস্তীর্ণ আকাশের দিকেই চেয়ে রইল। কিছুক্ষণ পর তালহাও ধীর পায়ে এসে তার পাশে দাঁড়ালো। দুজনে কাঁধ প্রায় ছুঁই ছুঁই। তালহার দৃষ্টি স্থির মেহেরিনের মুখে, আর মেহেরিন তাকিয়েছে দূর আকাশে। সেভাবেই কাটতে লাগলো সময়। একটা সময় মেহেরিন দীর্ঘশ্বাস ছেড়ে খুব আস্তে করে বলল, অনেক কিছু বদলে গিয়েছে, তাই না? আগে আপনাকে দেখলে ভয় লাগতো, এখন? এখন কথাটা শেষ না করেই থেমে গেল। তালহা অনেক মুহূর্ত অপেক্ষা করলো উত্তরে, না পেয়ে অধৈর্য হয়ে শেষ নিজেই ফের জিজ্ঞেস করলো, আর এখন কি? মেহেরিন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। চোখ জোড়াতে জুড়ে গভীর প্রশান্তি। ভেসে উঠল তৃপ্ত প্রশান্ত এক হাসি। এখন আপনাকে দেখলেই মনে হয় আমি নিরাপদ। কথাটা শুনে তালহার ঠোঁটের কোণে ধীরে ধীরে জয়ের হাসি ফুটে উঠল। কিন্তু পর মুহূর্তেই সে হাসি আড়াল করে নিচে উদ্বিগ্নতার ছাপে নিয়ে গম্ভীর গলায় বলল, কিন্তু আমি তো এখন নিরাপদ নই। মেহেরিন কপাল কুঁচকে সোজা হয়ে তাকালো, প্রশ্ন করল, কেন? তালহা নিরীহ মুখ করে দীর্ঘশ্বাস ফেলল। একটু আগে কেউ একজন আমার মানহানির চেষ্টা করেছিল, নিজের ঘরেও সেফ নয়। পিক করে হেসে ফেলল মেহেরিন, হাসতে হাসতে বলল, ও এ কথা, সুযোগ তো আর রোজ রোজ আসে না, তাই একেবারে ঢিল মেরেছি। যাই বলেন, আপনাকে কিন্তু বেশ অপ্রস্তুত করতে পেরেছি। তালহা ঠোঁট কামড়ে হাসল। হঠাৎই দু হাতে বাড়িয়ে মেহেরিনের দিকে চোখে বলল, ও তাই নাকি, তাহলে আমিও সুযোগটা কাজে লাগাই। কথা শেষ হতেই শুরু হয়ে গেল কাতুকুতু দেওয়া। আচমকা আক্রমণে মেহেরিন এক প্রকার লাফিয়ে উঠল। হাসতে হাসতে বারবার থামতে বলেছে তাকে। নিজেকে বাঁচানোর জন্য কখনো কখনো এদিক সেদিকে সরে যাচ্ছে, কিন্তু তালহার হাত থেকে রেহাই পাওয়ার উপায় নেই।
সে প্রতিবারই ধরে ফেলেছে। শেষ পর্যন্ত হাসতে হাসতে বিছানার উপরে লুটিয়ে পড়ল মেহিরিন। হাঁপাতে হাঁপাতে তালহার 2 হাত শক্ত করে চেপে ধরল। আর না প্লিজ, আর হাসতে পারছি না। তালহা এবার থেমে গেল। ঠোঁটে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। সামান্য ঝুঁকে মেহেরিনের কপালে আলতো করে একটা চুম্বন এঁকে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ওয়ার্ড্রোবের সামনে গিয়ে টি শার্টটা বের করতে করতে বলল, তুমি কিন্তু দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ। মেহেরিন বিছানায় বসেই হেসে উত্তর দিল, আপনার বউ হচ্ছি। উত্তরটা শুনে তালহা থেমে গেল। ঠোঁটের কোণে ফের ফুটে উঠল স্বস্তি মাখা নির্মল হাসিটা। সে ঘাড় করিয়ে তাকালো মেহেরিনের দিকে। মেহেরিনেরও অপলক চোখে চেয়ে রইল তার দিকে। তার হাসিটা নজরে আসতেই মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো বুঝি একটি এই মানুষটার এমন নিশ্চিন্ত নির্ভর হাসি, যে হাসিতে নেই কোনো ভয় কিংবা অস্থিরতা, আছে শুধু এক টুকরো শান্তি। এরই মধ্যে তালহা পাঞ্জাবিটা খুলে টি শার্টটা হাতে নিল। আচমকা খালি গায়ে মেহেরিন হকচকিয়ে অন্যদিকে ঘুরে ফিরিয়ে নিল। তার সেই অপ্রস্তুত প্রতিক্রিয়াটা আর চোখে দেখে তালহা ঠোঁটের হাসিটা আরও একটু গাঢ় হলো। টি শার্টটা পরে সে এসিটাও চালু করে। তারপর দরজাটা ফিরিয়ে আবারও সোফায় গিয়ে বসল। পাশে খালি জায়গাটা আলতো করে রেখে মেহেরিনকে ইশারা করে বলল, কাম। মেহেরিনও চুপচাপ গিয়ে বসল পাশে। মেহেরিনের ডান হাতে নিজের হাতের মুঠোয় নিল। শব্দ করে চুমু খেয়ে জিজ্ঞেস করল, মেহেরিন, আর ইউ ওকে? মেহেরিন কিছুক্ষণ চেয়ে রইল তালহার প্রশ্নাত্মক চোখের দিকে। পরপরই আবদার করল, আমাকে একটু জড়িয়ে ধরবেন? তালহা সেকেন্ডের মধ্যে মেহেরিনকে নিজের বুকে টেনে নিল। মেহেরিন তার কোমর জড়িয়ে ধরল, চোখ দুটো বন্ধ করে। বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে সে। তালহার শরীরের পরিচিত উষ্ণতায় যেন তার ভিতরকে একটু একটু করে শান্ত করে দিচ্ছে। কয়েক ফোঁটা চোখের পানি নিঃশব্দে গড়িয়ে পড়ল। তালহা আরও শক্ত করে আঁকড়ে নিল তাকে। সবসময় আলতো টানে মেহেরিনকে নিজের ওপরে বসিয়ে দিল। এক হাতে তার কোমরে, অন্য হাতে পিঠে রেখে মাথাটা গুজে দিল মেহেরিনের ঘাড়ে। শক্ত করে মিশিয়ে নিল নিজের সাথে। মেহেরিনও তাকে ছেড়ে দিল না, বরং এক হাতে তালহার চুলে টেনে ধরে অন্য হাতটা জড়িয়ে রইল তার গলায়। দুজনেই বেশ কিছুক্ষণ সেভাবেই চুপচাপ রইল। এই মুহূর্তে নীরবতায় যেন তাদের হয়ে কথা বলছিল। বেশ কিছুক্ষণ পর ঘাড়ে মুখ গুজে রেখেই তালহা শান্ত গলায় প্রশ্ন করল, মেহেরিন জাবেদে সেদিন কি করেছিল বললে না? এবার মেহেরিনের হাতের বন্ধন একটু ঢিলে হয়ে এলো। বুকের ভেতরে জমে থাকা অস্বস্তি চোখ বন্ধ করে নিল। নিজেকে শক্ত করে বলল, শ্লীলতাহানির মামলা একটা দেবেন ওর নামে। কথাটা শুনেই তালহার শরীরে যেন ভারসাম্য হয়ে গেল। এক মুহূর্তে তার 2 হাত আলগা হয়ে গেল। ধীরে ধীরে মাথা তুলে মেহেরিনের মুখের দিকে তাকালো। তার চোখে কোনো বিস্ময় নেই, কোনো প্রশ্নও নেই, শুধু ভয়ঙ্কর নিস্তব্ধতা। আলতা করে মেহেরিনের গাল স্পর্শ করল। গলাটা অস্বাভাবিক রকম নিচু। ওই দিন তোমার গালের আঁচড়টা। মেহেরিন শেষ করতে পারল না। মেহেরিন ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো, বলল, তারই কাজ। এক নিমেষে তালহার মুখের সমস্ত রং বদলে গেল যেন। হাতের ইশারায় ফুলে উঠল। আঙ্গুলগুলো এত জোরে মুঠো করে ধরেছে যে গিঁটগুলো সাদা হয়ে উঠেছে। চোয়াল শক্ত হয়ে উঠেছে। কপালের রগ স্পষ্ট ফুলে। নিঃশ্বাস ভারী হয়ে আছে, যেন রগটা ধীরে ধীরে বাহারসম হচ্ছে। তার বুকের ভেতরে যেন দাবানল চলে উঠেছে। সে অবিশ্বাস্য চোখে তাকে দেখছে। তার স্ত্রী এত বড় একটা কথা তার কাছ থেকে লুকিয়েছে। এত ভয়ঙ্কর একটা ঘটনা একা একা বেয়ে বাড়িয়েছে। আর সে কিছুই জানত না। হঠাৎ নিজের সংযম হারিয়ে গর্জে উঠল তালহা, মেহেরিন। তার কণ্ঠের বজ্রধ্বনি ঘরের চাল দেওয়ালে প্রতিধ্বনিত হলো। মেহেরিন চমকে কেঁপে উঠল। তালহার চোখ দুটো রক্তিম, চোয়ালে শক্ত হয়ে আছে। ভারী শ্বাসে বুক ওঠানামা করছে। সে মেহেরিনের নিচের থেকে সরিয়ে দিতে চাইলে মেয়েটা উল্টো আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল। 2 হাত দিয়ে তার গলা আঁকড়ে ধরে নিচের স্বরে ভয়ে ভয়ে বলতে লাগলো, উনি আজকে বাজেভাবে স্পর্শ করেছিল, চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আপনি ঠিক সময়ে চলে এসেছিলেন। আমার সাথে জোর জবরদস্তি করতে সক্ষম হয়নি। বিশ্বাস করুন, আমাকে সেরকমভাবে স্পর্শ করতে পারেনি। তালহার চোখের দৃষ্টি আরও কঠিন হয়ে উঠল। তাকে থামিয়ে দিল। আমি তা সবাই জানতে চাইনি। থেমে সে মেহেরিনের হাত আলগা করার চেষ্টা করতে করতে রুদ্ধ গলায় বলল, আমি জানতে চেয়েছি সেদিন তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন, কোন কারণে? মেহেরিন মাথা নিচু করে ফেলল। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তার সেই নীরবতায় যেন তালহার রাগকে আরও উস্কে দিল। গলার স্বর আরও কঠোর হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, উত্তর দাও মেহেরিন। মেয়েটা ধীরে ধীরে উচ্চারণ করল, আমি বলতে চেয়েছিলাম। তালহার গলা আরও কঠিন হয়ে উঠল। তাহলে বলনি কেন? মেহেরিন চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। বলতে শুরু করলো, আমি জানি আমি অনেক বড় বোকামি করেছি, কিন্তু সেদিন যখন আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল, তখন আমার প্রথম ইচ্ছে ছিল ছাড়া পেয়ে আপনার কাছে দৌড়ে যাই, আপনার কাছে নিরাপদ আশ্রয়, কিন্তু আমি পারিনি। তালহা 2 হাতে ওর বাহু চেপে ধরল। কেন পারোনি? মেহেরিন ভেঙে আসা গলায় বলল, ও জানোয়ারটা আমাকে হুমকি দিচ্ছিল, আমাকে ব্ল্যাকমেল করেছিল।
বলেছিল আমি যদি আপনাকে কিছু জানাই তাহলে আমাদের বিয়ের কথা আপনার পুরো অফিসে ছড়িয়ে দেবেন। সবাইকে বলবে আপনি বাল্যবিবাহ করেছেন। আপনার সম্মান নষ্ট করে দেবে। আপনার এত বছরের কড়া সুনাম সব শেষ করে দেবে। তার গলা কেঁপে উঠল, অসহায় চোখে ঠোঁটে ঠোঁট চেপে গভীর শ্বাস নিল। চোখের পানি টলমল করে যেন গাল বেয়ে না পড়ার সেই জন্য। অতঃপর আবারও অপরাধের কণ্ঠে বলতে লাগলো, আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমার জন্য আপনার এত বড় ক্ষতি হবে। এটা আমি ভাবতেই পারছিলাম না। এমনিতেই আপনি যা না চাইতেই আপনার জীবনে এসে জড়িয়েছে। তার উপর আবার যদি আপনার সবকিছু নষ্ট হওয়ার কারণও আমি হয়ে যাই। চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাহিয়া আমাকে আপনার সব মেডেল দেখিয়েছিল, প্রত্যেকটার পেছনে গল্পও বলেছিল। বছরের পর বছর আপনি কিভাবে পরিশ্রম করে এই জায়গায় এসেছেন, কিভাবে নিজের নাম নিজের কোম্পানিকে এই দেশের সেরাদের কাতারে দাঁড় করিয়েছেন, আপনারা সব বলেছে। তখন শুধু মনে হচ্ছিল আমার একটা ভুল যদি আপনার সব পরিশ্রম মাটিতে মিশে যায়। আপনাদের কোম্পানি দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। এমন একটা খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে সবাই জেনে যেত। তখন শুধু আপনাকেই নয়, পুরো পরিবারকেও কথা শুনতে হতো। আর কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল, থেমে ফের বলল, আমি কি পারতাম যেই থালে খাচ্ছি সেই থালে জেনে শুনে ফুটো করতে? তার উপর আবার এই এডিট করা ছবিগুলো দেখালো। আমি তো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ছবিগুলো দেখে মনে হয়েছিল সব শেষ। আমাদের সম্পর্কটা তো তখন সবে শুরু হয়েছিল। যদি আপনি ওই ছবিগুলো দেখে আমাকে ভুল বুঝে বসতেন, যদি একবারের জন্য ভাবতেন আমি আপনাকে ঠকিয়েছি, যদি যদি আমাকে ছেড়ে চলে যেতেন। চোখ ভরা পানি নিয়ে অসহায়ের মতো তাকালো তালহার দিকে। আমি আপনাকে হারানোর চিন্তাটা ভীষণ ভয় পাই। এই পরিবারকে হারানোর ভয়, বিশ্বাস করুন। সব মিলিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম সেদিন, খুব। জীবনে অনেক আপন মানুষকে হারিয়েছি। সেই হারানোর কষ্টটা কতটা ভয়ঙ্কর আমি জানি। তাই আবার নতুন করে কাউকে হারানোর চিন্তাটুকুও করতে পারিনি। তাই আমি ওই জাবেদের নামটাও পর্যন্ত মুখে আনিনি। কথা শেষ হওয়ার আগে হাউমাউ করে কেঁদে উঠল মেহেরিন। কান্নার ধমকে তার পুরো শরীর কাঁপছে। এক মুহূর্ত দেরি করল না তালহা। সে শক্ত করে মেহেরিনকে নিজের বুকে টেনে নিল। এক হাত মেয়েটার মাথায়, অন্য হাত পিঠে, বারবার আলতো করে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করেছে। মেহেরিন ফোপাতে ফোপাতে বলছে, আমি আপনাকে হারাতে চাই না, আপনার সঙ্গে থাকতে চাই সব সময়। তালহা তাকে শান্ত করতে করতে বলল, আমি আছি তো জান, সবসময় তোমার পাশে আছি। আদুরে গলায় তাকে শান্ত করতে চেষ্টা চালালো, কিন্তু শান্ত ছিল না সে। একটাই প্রশ্ন বারবার ছুরির মতো বুকের ভিতরে বিদ্ধ হতে লাগলো। যদি সেদিন সে সময় মতো না পৌঁছাতো, বাকি ভাবনাটুকু আর শেষ করতে পারল না সে। শুধু কল্পনাতেই যেন তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। তার বাহুর বন্ধন আরও শক্ত হয়ে গেল, যেন মেয়েটাকে বুকের ভেতরে ঢুকিয়ে ফেপাতে চাচ্ছেন। শুধুমাত্র তার কারণে মেয়েটা এত বড় একটা বোকামি করে বসেছিল। যদি সেদিন মেহরিনের সঙ্গে আরও ভয়ঙ্কর কিছু ঘটে যেত। ছোঁয়া শক্ত হয়ে উঠল তালহার। কপালের রগগুলো ফুলে উঠেছে, হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। দাঁত কিরমির করে বিড়বিড় করে বলল, জানোয়ারের বাচ্চাকে আমি ছাড়বো না, ওকে জেলে পচিয়ে মারবো। কেটে গেল প্রায় ঘণ্টাখানেক। মেহরিন শান্ত করতে বেশ বেগ পোয়াতে হয়েছে তালহার। একের পর এক টিস্যু নিয়ে কখনো তার ভেজা চোখ মুছে দিচ্ছে, কখনো না। আবার কখনো মাথায় আলতো করে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেছে। অনেক ধৈর্য আর যত্নের পর শেষমেশ মেয়েটা কিছুটা শান্ত হলো। তবুও দীর্ঘক্ষণ কান্নার পরে সেই রেশ এখনো রয়ে গিয়েছে। ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠেছে সে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তালহা গ্লাসে পানি ঢেলে তার সামনে ধরল। মেহেরিন নিচে ধরার আগে সে নিজের হাতেই ধীরে ধীরে পানিটুকু খেয়ে দিল। এরপর উঠে গিয়ে ড্রেসিং টেবিল থেকে মেরিল আর উলবেন নিয়ে ফিরে এলো। বরাবর নাক মুছতে গিয়ে নাকের চারপাশটা ঘষা লেগে লাল হয়ে গিয়েছে, কোথাও কোথাও হালকা ঝুলেও গিয়েছে। সে খুব যত্ন সহকারে সেখানে সেখানে মেরিল লাগিয়ে দিল সে। কান্নার মাঝে সেই কখন মাথার ওড়নাটা খসে পড়েছে। খোপা খুলে চুলগুলো এলোমেলো হয়ে কাজ জুড়ে ছড়িয়ে আছে। এবার তালহা নিজে হাতেই ধীরে ধীরে চুলগুলো গুছিয়ে বেঁধে দিল। তারপর সবশেষে ফুলে ফেপে লাল হয়ে থাকা মুখখানা দুই হাতের আঁচলায় তুলে নিয়ে মুচকি হেসে নরম স্বরে জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে ম্যাডাম? মেহেরিন ঠোঁট নাইড়ে উল্টে করে আহ্লাদিস কণ্ঠে বলল, আর আদর লাগবে। কথাটা শুনে তালহা হেসে ফেলল। পর মুহূর্তে ছোট ছোট অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তার মুখ। মেহেরিন খুশি হয়ে উঠল। এরপর তালহা আবারও জিজ্ঞেস করলো, আর কি কি লাগবে? মেহেরিন ভাবুক স্বরে বলল, আর একটা বউ পাগল বর লাগবে। সঙ্গে সঙ্গে তালহার উত্তর এলো, হয়ে গেলাম বউ পাগল। মেহেরিন খিলখিল করে হেসে উঠল। সেই হাসামাখা মুখটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল তালহা। এই হাসিটুকুর জন্যই এতক্ষণ ধরে তার এত চেষ্টা। স্বস্তির নিঃশ্বাস নিল সে। হাসতে হাসতে মেহেরিন মাথা রাখলো তালহার বুকে। তালহাও নিঃশব্দে তাকে আরও একটু কাছে টেনে নিল। হঠাৎই মেহেরিনের চোখ পড়ল মেঝের দিকে। মুহূর্তে সে বিস্ময় চোখ বড় বড় করে ফেলল। পুরো রোম জুড়ে তলা পাকানো অসংখ্য টিস্যু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এতগুলো টিস্যু মেঝেতে পড়ে আছে কেন? তালহা একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর মুখে বলল, এগুলো টিস্যু নয়, আমার পরিশ্রমের সাক্ষী। এতক্ষণ ধরে আপনার চোখের পানি নাকের পানি মুছেছি কি দিয়ে বলুন তো?
মেহেরিন টিস্যু বক্সটা হাতে তুলে ভেতরে উকি দিল। একটাও টিস্যু অবশিষ্ট নেই। অবাকতার স্বরে, তাই বলে এত টিস্যুই? তালহা মৃদু হেসে মাথাটা আবারও নিচের বুকে টেনে নিল। টিস্যু গেলে যাক, বউয়ের কান্নাটা তো থেমেছে, এটাই অনেক। ভাই, তুই বদলে গেছিস। ঋতুর বিস্ময় ভরা কথায় ফারহা মৃদু হাসল, শান্ত কণ্ঠে বলল, আমি বদলাইনি। আমি শুধু একটা জিনিস শিখেছি, জোর করে কখনো কিছু পাওয়া যায় না। আল্লাহ যার যার জন্য যাকে নির্ধারণ করে রেখেছে, শেষ পর্যন্ত সে তাকেই পায়। অন্য কেউ হাজার চেষ্টা করলেও সেই জায়গাটা দখল করতে পারে না। ঋতু পেছন থেকে এসে মন খারাপ করে ফারাকে জড়িয়ে ধরল। তাকে সামলাতে কিছু বলতে যাবে, তার আগেই ফারা মুচকি হেসে বলল, আমাকে সান্ত্বনা দিতে হবে না, আমি একদম ঠিক আছি। একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে আবার বলল, আমি বুঝে গেছি তালহা ভাই মেহরিনকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, আর কতটা সম্মান করে। তাদের সম্পর্কের ভিত্তিটাও তো এতটাই শক্ত যে চাইলেও তাদের মাঝখানে দেওয়াল তুলে দাঁড় করাতে পারবে না। আমিও না। তাই নিজে থেকে সরে এসেছি। যে ভালোবাসা কোনো দিনই আমার হওয়ার নয়, তার পেছনে ছুটে নিজেকে কেন ছোট করব? শুধু শুধু নিজের নামের পাশে ভিলেন তকমা কেন লাগাবো? থেমে মৃত্যুর দিকে মুখ ফিরালো, ভ্রু তুলে প্রশ্ন করল, কি ঠিক সিদ্ধান্ত নিলাম না? ঋতু ছলছল চোখে ফারহার দিকে তাকিয়ে আছে। ওর কণ্ঠে যত ডেটোটা থাকুক, ভেতরে জমে থাকা না পাওয়ার কষ্টটা ঋতুর চোখ এড়ালো না। এত সহজে কি কেউ আর নিজের ভালোবাসাকে বিদায় জানাতে পারে? সে কিছু বলল না, শুধু মৃদু একটা হাসি হেসে মাথা নেড়ে ফারহার হাতটা শক্ত করে চেপে ধরল। ফারহা দীর্ঘশ্বাস ফেলে দুটো চোখে অন্যমনস্ক হয়ে গেল, যেন নিজের সঙ্গেই কথা বলছে। এমন স্বরে ধীরে ধীরে বলতে লাগলো, মানুষ ভিলেনদের ঘৃণা করে, আমিও করি। প্রত্যেক মানুষই নিজের জীবনের মেইন চরিত্র হতে চায়। তাহলে আমি কেন ইচ্ছে করে নিজের গল্পের ভিলেন হব? তারপর হঠাৎই ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটিয়ে বলল, বরং তাদের সুখের সংসারের জন্য মন থেকে দোয়া করব। আর নিজের সময়টা এবার নিজেকেই দেব। নিজের স্বপ্ন, নিজের জীবন আর নিজের ভবিষ্যৎকে গুছিয়ে নেব। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন চাইতেই থাকে, চলতেই থাকে। আর আমিও এবার সামনে এগিয়ে যেতে চাই। একদিন নিশ্চয়ই এমন একজন মানুষ আমার জীবনেও আসবে, যাকে আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন, যে আমাকে সব উজাড় করে ভালোবাসবে। ঋতু শক্ত করে ফারহাকে জড়িয়ে ধরল। বুকের ভেতরে জমে থাকা অস্বস্তিটা সরে গিয়ে জায়গা নিক স্বস্তির। অবশেষে মেয়েটা বুঝতে পেরেছে, এটাই তো অনেক। খুশি হয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তুই সত্যি সবচেয়ে বেস্ট। আল্লাহ সবসময় তোর জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনাই করে রেখেছেন। শুধু একটু ধৈর্য ধর, তার উপরে বিশ্বাস রাখ, আর সামনে এগিয়ে চল। দেখিস একদিন পেছনে ফিরে তাকিয়ে বলবি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য সবচেয়ে ভালো কিছুই রেখেছিলেন। তাহিয়া ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে নিচে নামার জন্য আকুপাকু করছে, অথচ ফারিস অকারণেই তাকে আটকে রেখেছে। না কোনো কথা বলছে, না কিছু করেছে, শুধু একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে বিরক্তি হয়ে ওঠে তাহিয়া, এই সমস্যা কি? কিছু বলছেন না কেন? এভাবে তাকিয়ে আছেন কেন? ফারিস বিরক্তিতে চধ্বনি উচ্চারণ করলো, পরপর বলল, আহা লিলিপুট, একটু চুপ থাকো তো। আমাকে আমার কাজটা করতে দাও। তাহিয়া পুরো কুঁচকে বলল, আপনি তো কিছুই করছেন না, শুধু শুধু আমাকে দাঁড় করিয়ে রেখেছেন কেন? সে একইভাবে বলল, চার্জ দিচ্ছি। তাহিয়া হতভম্ব হয়ে তাকালো, কি? ফারিস নিজের চোখের দিকে আঙুল দেখিয়ে মুচকি হেসে বলল, আমার চোখ। তাহিয়া আবারও পুরো কুঁচকে ফেলে প্রশ্ন করল, মানে? প্রশ্ন শুনে ফারিস নিজে হুঁশে ফিরল। কি বলেছিল বুঝতেই ঘাসে ভান করে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। নিজেকে স্বাভাবিক করতে মুখে একগাল গম্ভীর্য এনে বলল, মানে চাঁদের আলোয় চোখে চার্জ দিচ্ছি আর কি। তাহিয়া বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মাথায় বেশ কিছুক্ষণ প্রেশার দিল কথাটার অর্থ বুঝতে, তবে কিছু বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করল, চাঁদের আলোয় আবার চার্জ হয় কি নাকি? ফারিস আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাথা ঝাঁকালো, ইয়েস, অবশ্যই হয়। তাহিয়া অবাক কণ্ঠে বলল, জীবনের প্রথম শুনলাম। শুনবে কি করে? তোমার বয়সই বা কত? একদম পুচকি মেয়ে, এখনো পৃথিবীর এক ভাগও দেখনি। এসব জানতে হলে অভিজ্ঞতা লাগে, আর সে অভিজ্ঞতা আছে শুধু আমার মতো বিজ্ঞ লোকদের। কথা শেষ করে নিজেই বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। তাহিয়ার মুখটা লটকে গেছে, চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদেরকে মুহূর্তেই ফারিসের সেই ভাব গায়েব হয়ে গেল। সোজা হয়ে জিজ্ঞেস করল, এই কি হলো? মুখটা এমন লটকালে কেন? তাহিয়া ধীরে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, ঠোঁট ফুলিয়ে অভিমানী স্বরে বলল, আপনি আমার সঙ্গে সুন্দর করে কথাই বলেন না, উল্টো কথায় কথায় আমাকে অপমান করেন। কথা বলতে বলতেই ঠোঁটটা আরও একটু উল্টে ফেলল সে। ফারিস তাড়াতাড়ি পকেট থেকে হাত বের করে আলতো করে তাহিয়ার ধৌতনি ছুঁয়ে মুখটা নিচের দিকে ফেরালো। অবাক দৃষ্টি তার। নরম গলায় জিজ্ঞেস করল, রাগ করেছ আমার উপর? তাহিয়া আর কিছু বলল না, চুপচাপ চোখ নামিয়ে ফেলল। তাকে এভাবে দেখে ফারিস একটু নিচু হয়ে তার চোখের সামনে উচ্চতায় মুখ এনে তাকালো। প্রশ্ন করল আবার, রাগ করেছ? তাহিয়া এবার চোখ তুলে উপরের দিকে তাকালো। ফারিসও সোজা হয়ে দাঁড়িয়ে আবারও তার চোখে চোখ রাখলো। তাহিয়া সঙ্গে সঙ্গে বাঁ দিকে ফিরতেই ফারিসও বাঁ দিকেই মাথাটা দিয়ে চোখে চোখ রাখলো।
তার এসব কাণ্ডে তাহিয়া চরম বিরক্ত। ঝাড়ি মেরে উঠল। এই সমস্যা কি আপনার? ফারিস স্বাভাবিক স্বরে বলল। তুই। তাহিয়া পুরো কুঁচকে ফেলল। আমি সমস্যা? হ্যাঁ। ততক্ষণ ধরে একটা প্রশ্নই করেছি, উত্তর দিচ্ছ না কেন? রাগ করেছ? ফের একই প্রশ্ন শুনে তাহিয়া ঠোঁট বাঁকিয়ে কাটকাট গলায় বলল, না করিনি। তাহলে আমার সঙ্গে ওইভাবে কথা বললে কেন? কিভাবে? কেমন যেন অভিমানী অভিমানী লাগছিল। তাহিয়া কিছুটা আটকে গেল, অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে বলল, আপনার ভুল ধারণা, আমি সেভাবে বলিনি। ফারিস মুচকি হেসে মাথা দোলালো। না না বলেছ। ব্যাপারটা কি বলো তো? আজকাল দেখি আমার উপরে বেশ অধিকার দেখাতে শুরু করেছ। কথাটা শুনে তাহিয়া থতমত খেয়ে গেল। তাড়াহুড়ো করে বলল, কি 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 আজে বাজে কথা বলছেন? আমি আবার কবে আপনার উপরে অধিকার দেখালাম? হ্যাঁ দেখিয়েছ। এই যে অভিযোগ করলে, এটাও তো এক প্রকার অধিকার। তাহিয়া দ্রুত ফারিসের হাতটা নিজের থুতনি থেকে সরিয়ে নিল। দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে গাল ফুলিয়ে বলল, আমি কোনো অভিযোগ করিনি, যা সত্যি সেটাই বলেছি। আপনি সবার সঙ্গে কত সুন্দর করে কথা বলেন, শুধু আমার সঙ্গেই বলেন না। ফারিস অবাক হওয়ার ভান করল। আমি সুন্দর করে কথা বলি না? না, একদমই না। তাহিয়া আবারও গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, একদমই না। আপনার মুখে মিষ্টি কথা শুনেছি বলে তো মনে পড়ছে না। সবসময় খালি তিতা তিতা কথা, যে মানুষ না, করলার জোস। ফারিসের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা মৃদু হাসি ফুটে উঠল। তুমি মিষ্টি কথা শুনতে চাচ্ছ? তাইয়া কোনো কিছু না বলে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ। শব্দটা মুখ থেকে বের হতেই সে ঠাউর করতে পারল কি বলেছিল। এতক্ষণে থমকে গেল। নিজের কথাই নিজের কাছে যেন লজ্জা পেয়ে বসলো। দ্রুত মাথাটা নিচু করে আঙুলে আঙুল জড়াতে জড়াতে আমতা আমতা করে পরপর বলতে লাগলো, না মানে ভালো কথা বলতে বলতে বললাম, ভালো কথা। তার সেই অপ্রস্তুত মুখটা দেখে ফারিস শব্দ করে হেসে উঠল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দুষ্টুমি ভরা চোখে বলল, তাহলে আজ থেকে তুমি আমার সাহেবা। সাহেবা শব্দটা কানে আসতেই তাহিয়া ফট করে চোখ তুলল চাইল। বিস্ময় ফালফাল করে তার দিকে তাকিয়ে রইল। চোখে মুখের স্পষ্ট প্রশ্ন। সাহেবা বলল তাকে এই প্রশ্ন। ফারিস দুহাতে বুকের উপরে গুটিয়ে মুচকি হেসে খালি গলায় আচমকা গেয়ে উঠল, মেরা সাহেবা দিল না কিরায়ে কা, থোড়া তো সামালো না, নাজুক হে ইয়ে দূর যাতা হে। তারপর গান গাইয়ে থামিয়ে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকালো তাহিয়ার গাল গাল মুখটার দিকে। তখনই তাহিয়া মুগ্ধ কণ্ঠে বলে উঠল, ওয়াও, আপনার গানের গলা অনেক সুন্দর। ফারিস হালকা হেসে বলল, সুন্দরীদের সামনে গলাটাও বোধ হয় সুন্দর হয়ে যায়। তাহিয়া পুরো কুচকে জিজ্ঞেস করলো, মানে? ফারিস কাচ্চাকে হাসলো, বলল, মানে কিছু না, যাও নিচে নেমে যাও, রাত হয়ে যাচ্ছে। কথাটা বলে সে এক লাফে নিচে ছাদের দিকে চলে গেল। তা দেখে তাহিয়া কিছু বলতে যাবে তার আগেই ফারিস আবারও যেতে বলল। তারপর নিচে যেতে লাগলো। যাওয়ার আগে বার কয়েক হাত তুলে নিচে নামতে ইশারা করতেই তাহিয়াও ধীর পায়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। তবে তার মাথার ভেতরে তখনও ঘুরপাক খাচ্ছে ফারিসের কথাগুলো। সুন্দরীদের সামনে গলার আওয়াজ সুন্দর হয়ে যায়, কিন্তু এখানে সুন্দরী আবার কে? সাদে তো সে ছাড়া আর কেউ ছিল না। প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতেই সাদের চারিদিকে চোখ বুলালো। মুহূর্তে গা ছমছম করে উঠল। তবে কি ফারিস তানাদের সুন্দরী বলেছে? মুহূর্তেই গা ঝাড়া দিয়ে উঠল। দ্রুত রুমের দরজা পেরিয়ে বাহিরে এলো। সাদের দরজাটা তাড়াহুড়ো করে বন্ধ করে প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এই বেয়াদব, কোথায় ছিলি তুই? পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম তোকে। মেহেরিনের ডাক শুনে তাহিয়া থামলো। ভাবনা ভাঙল তার। প্রশ্ন করলো, ও হ্যাঁ, কি বললি? মেহেরিন একবার তাহিয়ার দিকে তো আরেকবার ছাদের দিকে সন্দেহ ভরা চোখে তাকাচ্ছে। তারপর কোনো কথা ছাড়াই তার হাত চেপে ধরলো। ঘরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তাহিয়া ঢোক গেলেছে তার কাজকর্মে। চুপচাপ চেয়ারে বসে আছে সে। আর তার সামনে দুহাত কোমরে রেখে গোয়েন্দাদের মতো দাঁড়িয়ে আছে মেহেরিন। সত্যি করে বল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলি? ফারিস ভাইয়ের সঙ্গে। তাহিয়া নিচু গলায় বিড়বিড় করে বলল, জানিসই যখন, তখন আবার জিজ্ঞেস করছিস কেন? মেহেরিন চোখে বিস্ময়ে গোল হয়ে গেল। কি, তোরা ডেট করছিস? তাহিয়া হুড়মুড়িয়ে উঠে মেহেরিনের মুখ চেপে ধরল। ছি, কী সব বলছিস? এমনি উনি ডেকেছিলেন, তাই গিয়েছিলাম। তাই বলে এত রাতে ডাকলো? ব্যাপারটা কিন্তু সুবিধার ঠেকছে না। আমার কাছে থেকে কি লুকোচ্ছিস? আরে ভাই কিছু না, সত্যি বলছি, উনি একটু কথা বলে চলে গিয়েছেন। মেহেরিন বিছানায় বসলো। মুখ গম্ভীর করে বলল, এদিকে আয়। তাহিয়া তার সামনে গিয়ে দাঁড়ালো। তা দেখে মেহেরিন পাশে ইশারা করে বলল, বস। বা তো মেয়ের মতো তাহিয়া বসে পড়ল। তারপর মেহেরিন বলল, এবার এ টু জেড সব বল, একটা কথাও বাদ না চাই যেন। তাহিয়া আমতামতা করতে লাগলো। তা দেখে মেহেরিন আরও চেপে ধরতে অগত্যা তাহিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। শেষ কথাটা বলেই মেহেরিনের দিকে তাকালো। সে দুহাত দিয়ে মুখ চেপে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তা দেখে তাহিয়া ভীতু ভীতু কণ্ঠে জিজ্ঞেস করলো, এইভাবে তাকিয়ে আছিস কেন? মেহেরিন তড়াক করে তার হাত ধরে ফেলল। তাহিয়া তো ভয়ে প্রাণ লাফিয়ে ওঠে।
সে ভেবে নিয়েছে মেহেরিন মারবে তাকে, তবে সেরকম কিছুই হলো না, বরং মেহেরিন তাকে আরও চেপে ধরল। বিস্মিত স্বরে জিজ্ঞেস করে বলল, তুই সত্যি বলেছিস উনি তোকে এই গান শুনিয়েছিল? তারপর শেষে এই কথাটাও বলেছেন? হ্যাঁ, কিন্তু এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কি আছে মানে? অবাক না হওয়ার কি আছে সেটা জিজ্ঞেস কর। তাহিয়া আরও বিভ্রান্ত হয়ে গেল। আজব, তুই এমন রিয়াক্ট করেছিস কেন? উনি তো শুধু একটা গান গেয়েছেন। শালি, গানটা কার জন্য গিয়েছে সেটাই বুঝিসনি? তাহিয়া ভ্যাপাচাকা খেয়ে প্রশ্ন করলো, কার জন্য আবার? মেহেরিন তার মাথায় কাঠটা মেরে বলল, তোর জন্য বলদ, গানের লিরিক্সের বাংলা জানিস? তাহিয়া মাথা ঘেঁষতে ঘেঁষতে বলল, হ্যাঁ জানি তো। তাহলে বুঝিসনি কেন? তাহিয়া আরও বিভ্রান্ত হয়ে ভ্রু কুচকে বলল, কি বুঝিনি? তোর এই অবুঝেপনা দেখে দীর্ঘশ্বাস ফেলল মেহেরিন। মেয়েটা আসলেই গাধা, সে সোজা সাপটা বলে বসল, আবার তোকে ঘুরিয়ে ফিরিয়ে প্রপোজ করেছে ফারিস ভাই। কথাটা শুনতেই তাহিয়া যেন পাথর হয়ে গেল। বড় বড় চোখে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। দৃষ্টিতে প্রশ্ন, সে ঠিক কী বলেছে? তা বুঝে মেহেরিন মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। সে ঠিকই বলেছে। ব্যাস, মুহূর্তের মধ্যেই তাহিয়ার মুখের রং পাল্টাতে শুরু করলো। টুকটাক লাল হয়ে উঠল গাল দুটো। লজ্জায় কান দুটো থেকে গরম ভাব বের হতে লাগলো। রাঙা হয়ে গেছে কান, এমনকি নাকের ডগায় ও লালচে আভা ছড়িয়ে পড়েছে। এমন লাল টমেটো হতে দেখে মেহেরিন দুষ্টু হাসি হেসে তার মুখটা এদিক ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। এই দেখি দেখি, তুই এত ব্লাশ করছিস কেন? হুম হুম হুম। লজ্জায় অতিষ্ঠ হয়ে উঠল তাহিয়া। তাকে একটা ধাক্কা মেরে সরিয়ে দিল। তাড়াতাড়ি করে বলল, এই তুই আজে বাজে আন্দাজ করছিস এমন কিছুই না। বলে প্রায় দৌড়ে বাথরুমের দিকে পালালো। ওদিকে মেহেরিনে হেসে গড়িয়ে পড়ার উপক্রম। গলা উঁচিয়ে নিজের মতো করে গেয়ে উঠল, আরে সুন্দরী সাহিবা, আইসে মাত্তা যাও না, থোড়া ওর ঠেরা না, নাজুক হে ইয়ে টুট যাতা হে। তার সুরটা শেষ হওয়ার আগে বাথরুমের ভেতর থেকে ভেসে এলো তাহিলার লাজ লজ্জা মেশানো চিৎকার, মেহরিনের বাচ্চা, তোকে আমি দেখে নেব। সবাই গোসল ছেড়ে বেরিয়েছে তাহসান। সারাদিন অফিসের কাজের চাপে এক মুহূর্তে দম ফেলার সুযোগ পায়নি। একটু আগে বাসায় ফিরেছে। ভেজা চুলে তোয়ালে দিয়ে মুছতে মুছতে রান্নাঘরের দিকে ছুট গেল। চুলে পানি বসিয়ে তাতে 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ কফি নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিল। ঠিক তখনই বিকট শব্দে বেজে উঠল মোবাইলটা। তাহসান বিরক্তি চোখে চোখ বন্ধ করলো। তারপর আবারও নিজের কাছে মন দিল। এখন কোনো কল ধরার ইচ্ছে নেই। মুখটা ধুয়ে তাতে ধোয়া ওঠা কফি ঢালছিল। এমন সময় আবারও বেজে উঠল ফোন। এবার বিরক্তিটা আরও বেড়ে গেল। চুলার আগুন নিভিয়ে কফির মগটা হাতে নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকল। বিছানার ওপরে পড়ে থাকা মোবাইলটা স্ক্রিনে তুলে চোখ রাখতেই কপাল কুঁচকে গেল। আননোন নাম্বার থেকে কল। কয়েক সেকেন্ড স্ক্রিনটার দিকে তাকিয়ে রইল। কফিতে এক চুমুক দিয়ে ভাবল ধরবে কিনা। ঠিক তখনই কলটা কেটে গেল। কিন্তু পরের মুহূর্তেই আবারও একই নাম্বার থেকে নতুন করে কল এলো। এত কল দিচ্ছে, পরিচিত কেউ হতেই পারে। এইভাবে শেষমেশ রিসিভ করলো সে। ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে এলো এক চাঞ্চল এক মেয়েলি কণ্ঠ। আজব, একটা কল ধরতে এতক্ষণ লাগে? রিংটোন শুনে আবার নাচিলেন না তো? কথাটা শুনতেই তাহসানের কপালে ভাঁজ পড়ল। কণ্ঠ মুহূর্তেই কঠিন হয়ে গেল। এক্সকিউজ মি, কি বলছেন? ওপাশ থেকে মেয়েটা চঞ্চল কণ্ঠে বলে উঠল, আরে বিয়াই, আমি।